বাংলাদেশের যে 1947 সালে দেশভাগের পর তার আগে 1947 সালে আপনারা জানেন যে একটা ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হয়েছিল। 47 সালে দেশভাগ, 1965 সালে আপনারা জানেন যে পাক ভারত যুদ্ধে যে অর্পিত সম্পত্তি সেটা পাকিস্তান আমলে আপনারা জানেন যে সেই আইনটা বাতিল করা হয়, কিন্তু বাংলাদেশের সেই আইন কিন্তু এখনও চলমান। এরপরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন যে কী পরিমাণ আমাদের 30 লক্ষ শহীদের ভিতরে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় প্রায় অধিকাংশ তাদের জীবন বলিদান এবং রক্তের মধ্য দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম যে এই বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। পরবর্তীতে বিভিন্ন পট পরিবর্তন এবং চড়াই উতরাই আপনারা জানেন যে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এক প্রকার অত্যাচার নির্যাতন হয়েছে। 2001 সালে ব্যাপকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতিত হয়েছিল এবং পরবর্তীতে 2008 সালে থেকে শুরু করে আপনারা জানেন যে 24 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, সেই সরকার আমলেও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সবথেকে বেশি নির্যাতিত। জমি জায়গা দখল থেকে শুরু করে এবং ধর্ম অনুভূতির অজুহাতে নাচিরনগর থেকে শুরু করে গঙ্গাচড়া, সাল্লা এবং রামু ভয়াবহ অনেক ঘটনা ঘটেছে। এবং 2021 সালে আপনারা জানেন যে প্রায় একযোগে 22টা জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছিল এবং আমরা আইন সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি যে 19 সাল থেকে 23 সাল বা 24 সাল পর্যন্ত প্রায় 3600-র কাছাকাছি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় 5 আগস্টের পরে আপনারা জানেন যে 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এদেশে একটি নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা ধরে নিয়েছিলাম যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এখানেও হাজার হাজার ছাত্ররা আমাদের এখানে বলিদান দিয়েছে। তাদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আমরা হয়তো বা সকলে মিলে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন আবার সেটা আমরা দেখলাম যে সব কিছুতেই সনাতনী সম্প্রদায় একটা বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হয়। আপনি নির্বাচন কেন্দ্রগুলোকে যদি দেখেন, সেই সময়ও যদি আওয়ামী লীগ জিতে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা থাকে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করে। কোনো কারণে যদি বিএনপি জেতে, তাহলে আওয়ামী লীগ বা যারা অন্যান্য দল থাকে তারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে যে আমরা তাদেরকে ভোট দিই নাই। তো সব কিছু মিলে নির্যাতনের মূল কেন্দ্রবিন্দু হলো এই সনাতনী সম্প্রদায়, অর্থাৎ আমরা একটা ফুটবলের মতো আমাদেরকে ব্যবহার করা হয়। 5 আগস্টের পরে এই যে বিভিন্ন যে অত্যাচার নির্যাতন, সেই অত্যাচার নির্যাতনের ঘটনায় যখন অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী, আমাদের সকলের গর্ব এবং অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিমানবন্দরে নামার পরেই উনি কিন্তু বলেছিলেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, এই বিষয়টা যাতে না হয় সেই বিষয়ে উনি দৃষ্টি দিবেন। এবং সেই সাথে আমরা ধন্যবাদ দিতে চাই বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিউর রহমান, তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতনের বিষয়ে যাতে না হয় তাদের নেতাকর্মীদেরকে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য আহ্বান করেছিলেন। তা সেটা আমরা বিশ্বাস করেছিলাম যে বাংলাদেশে এই যে রাজনৈতিক যে একটা কালচার আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে যে কোনো কিছু হলেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতনের ঘটনায় আমরা সব সময় দেখতাম যে কোনো কিছু হলে কে করছে, জামাত বিএনপি করছে। আবার বিএনপির আমলে আমরা দেখেছি কোনো কিছু হলে কে করছে, আওয়ামী লীগ করেছে। এখনও কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রয়েছে। 5 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এখন কারা করছে, ফ্যাসিস্ট সরকার, যুবলীগ, ছাত্রলীগ করছে। এই যে সংখ্যালঘু নির্যাতনের সবাই যে রাজনৈতিকভাবে আমাদেরকে ব্যবহার করে এই নির্যাতনকে ঢালাওভাবে যে অস্বীকার করার যে একটা কালচার, সেই জায়গা থেকে আমাদের রাজনীতিবিদরা এখনও পর্যন্ত বেরোতে পারে নাই। এবং এই যার কারণে আমরা সনাতনী সম্প্রদায় মনে করেছি যে বাংলাদেশের সনাতনীদের কোনো আসলে বন্ধু নাই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সনাতনী সম্প্রদায়ের উপরে যে চলমান যে নির্যাতন, এই নির্যাতনে এবং আমাদের যে বিভিন্নভাবে যে আমরা বৈষম্যের শিকার, সেই জায়গা থেকে মুক্তির জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা জানেন যে আমাদের 9 তারিখে, তার আগেই বাংলাদেশ সনাতন পার্টি সংবাদ সম্মেলন করেছিল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পরে আমাদের
ছাত্র এবং যুবক ছেলেরা তারা মাঠে নেমে এসে শাহবাগ ব্যাপকভাবে তারা যে আন্দোলন করেছিল এবং 10 তারিখে বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের আমাদের হিরেন স্যারের নেতৃত্বে শাহবাগে কর্মসূচি ছিল। সেই জায়গায় আমাদের ছাত্র জনতারা সম্মিলিতভাবে একটা 8 দফা দাবি সেখানে পেশ করা হয় এবং সেই 8 দফা দাবি বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের একটি প্রাণের দাবি হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয় এবং সবাই আপনারা জানেন যে হাজার বছরের ইতিহাসে সনাতনী সম্প্রদায় যেখানে ঐক্যবদ্ধ হতে পারে নাই, এই 8 দফাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল সংগঠন, মঠ, মন্দির আমরা কিন্তু সম্মিলিতভাবে একত্র হয়ে 8 দফার প্রতি সকলে সমর্থন জানিয়েছে। এখানে কে নেতা, কে কোন গোত্রের বা কোন দেশের সেই বিষয়গুলো ভুলে গিয়ে আমরা 8 দফাকে সামনে রেখে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা কিন্তু চালিয়ে এসেছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা ছিল। সেই জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে 4ই নভেম্বর আমরা শহীদ মিনারে আমরা বিভাগীয় সমাবেশ করি, পরবর্তীতে চট্টগ্রাম, এরপরে রংপুর সমাবেশ এবং চট্টগ্রাম সমাবেশকে কেন্দ্র করে পরবর্তীতে একদম 2 কিলোমিটার দূরে সেখানে কে বা কারা কোন পতাকা স্থাপন করেছে সেটা কিন্তু আমরা আদৌ জানি না। সেটাকে কেন্দ্র করে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল, যিনি আজকের সনাতনী সম্প্রদায়ের অন্যতম কাণ্ডারি, যিনি সারা বাংলাদেশের না সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়ের এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ অনেকের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এবং এই মামলার প্রসিডিং রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে আপনারা অবগত আছেন যে রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব থেকে একটা বা রাষ্ট্রের থেকে অনুমতি নেওয়া লাগে। কোনো ব্যক্তি কখনো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না। তা আমরা ধারণা করেছিলাম এবং আপনারা জানেন যে ফিরোজ খান যিনি মামলাটা করেছিলেন পরবর্তীতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই জন্য আমি বিএনপির তারেক রহমান সহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সহ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে এই 8 দফার আন্দোলন শুধু সনাতনী সম্প্রদায়ের আন্দোলন না, এটা সকলের আন্দোলন, এটা আমাদের অধিকারের প্রশ্ন। আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে না এবং আমরা দেখেছি যে আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে সেখানে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। যেমন অতীতে আমরা দেখেছি যে আমরা এর আগে যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন জামাত বিএনপির ট্যাগ লাগানো হতো, এখন আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল আপনারা জানেন যে রংপুর সমাবেশ শেষ করে আমাদের যিনি মুখপাত্র উনি গৌড়মঠে উঠেছিলেন, সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ আমাদের এই আন্দোলনের অন্যতম মুখ আমাদের প্রিয় স্যার অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী এবং তার একজন সহকারী আদিপুরুষ যখন বিমানবন্দরে সেখানে গিয়েছিলেন, তাদেরকে সিকিউরিটি মানে নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তুলে এবং সেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবি কার্যালয়ে সেখানে আমাদের কুশলবরণ চক্রবর্তী অধ্যাপক উনি অন্য একটা গাড়িতে উঠে সেই গাড়িটা ফলো করে এবং গাড়ির নাম্বার সহ দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে এবং বিশ্বভাবে আপনারা জানেন যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এবং সংগ্রাম চলছে। ডিবি কার্যালয়ে আমরা যখন যাওয়ার পরে সেখান থেকে বলা হলো যে এই ধরনের কোনো ব্যক্তিকে আমরা তুলে নিয়ে আসি নাই। আমাদের আরও বেশি শঙ্কার বিষয়, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ডিবি পরিচয়ে সেনাবাহিনী পরিচয়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেমন হামলা হয়েছে, ডাকাতির ঘটনা ঘটেছে, গুম হয়েছে, খুন হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আরও বেশি আতঙ্কিত ছিলাম। কিন্তু পরবর্তীতে যখন সারা বাংলাদেশে আন্দোলনকে হওয়ার পরে আমরা যখন আস্তে আস্তে ডিবি কার্যালয়ে জড়ো হওয়ার পরে তখন তারা এসে স্বীকার করলেন যে হ্যাঁ তাকে এখানে আনা হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তাকে এখানে আনা হলো, তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কী কারণে। তারা বললেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, আশা করি আমরা জিজ্ঞাসাবাদের পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাকে চট্টগ্রামের যে মামলাটা যেটা রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ডিবির সেই জায়গায় পরবর্তীতে আপনারা জানেন যে শাহবাগে আমরা একটা অবরোধ কর্মসূচি করি কিছু সময়ের জন্য। সেখানে পুলিশ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। আমরা 10 মিনিট থেকে 20 মিনিট সেখানে সময় নিয়েছিলাম। আমাদের শান্তিপূর্ণ কার্যক্রম শেষ করে যখন আমরা চলে আসব ঠিক সেই সময়
কিছু কতিপয় দুষ্কৃতিকারী আমাদের উপরে আতর্কিতভাবে সেখানে অস্ত্রসহ এবং লাঠি সোঁটা নিয়ে তারা আমাদের উপরে হামলা করে। সেই হামলায় আমাদের একজন এখন আইসিইউতে আছে, তিনি খুবই সংকটাপূর্ণ, নাম হলো অ্যাডভোকেট রমেন রায়। আমাদের কুশলবরণ চক্রবর্তীকে তাকে টার্গেট করে ইচ্ছামতো তাকে পিটানো হয়েছে এবং তাকে হত্যার চেষ্টাই করা হয়েছিল। কিন্তু উনি হাত দিয়ে বিভিন্নভাবে সেই বাঁশের ঠেকা থেকে হাত, তার পুরো শরীর এখানে থেতলে গিয়েছে। অনেক আমাদের দুই বোনকে সেখানে নৃশংসভাবে পিটানো হয়েছে, শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। আমাদের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ, তাকেও ইচ্ছামতো সেখানে পিটানো হয়েছে। তাই এই যে ঘটনা, যেটা আমরা আগেই আন্দাজ করতে পেরেছিলাম এবং অনুমান করতে পেরেছিলাম, সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছি এবং ডিবি কার্যালয় থেকেও কিন্তু আমরা দ্রুত সেখানে আসার কারণ আমাদের কাছে একটা তথ্য ছিল, মেসেজ ছিল যে এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য আপনারা জানেন যে চট্টগ্রামে যে হাজারি গলি, সেই হাজারি গলিতেও কিন্তু আপনারা একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে অ্যাসিড নিক্ষেপ করে সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কিছু কতিপয় লোক এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা কিন্তু ওই ঘটনার সৃষ্টি করেছিল। এখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের কেউ কোনো প্রশাসন বা কারোর উপরে কিন্তু অ্যাসিড নিক্ষেপ করে নাই। আমরা ধারণা করেছিলাম যে ডিবি কার্যালয়েও কিছু, আমরা যখন অপরিচিত লোকজন এখানে ঢুকে যাচ্ছে, আমাদের ধারণা ছিল এই জায়গায় তারা ডিবি কার্যালয়ে হই হুল্লোড় করে অথবা ডিবি কার্যালয়ে ভাঙচুর বা কোনো কিছু করে আমাদের উপর একটা দায় চাপাতে পারে। সেই কারণেই কিন্তু আমরা সেখান থেকে শাহবাগ, এবং আমাদের লক্ষ্য ছিল 10 থেকে 15 মিনিট আমরা পুলিশের কাছ থেকে ওখানে তাৎক্ষণিক যারা ছিলেন তাদের কাছ থেকে অনুমতিও নিয়েছিলাম। এসে আমরা শাহবাগে আমাদের যারা সকল নেতৃবৃন্দ আছে সকলের সাথে আমরা বসে আমাদের পরবর্তীয় যে করণীয়, সেই করণীয় আমরা নির্ধারণ করব। তা সেখানে আপনারা দেখেছেন যে আমাদের উপরে হামলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে যারা এই ঘটনার সাথে আমাদের হামলার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধু এখানে হামলা হয়েছে সেটা না, আমরা জানতে পেরেছি যে রংপুরেও যে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, দিনাজপুরেও সেখানে যারা আন্দোলন করেছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আজকে চট্টগ্রামে যখন জামিন শুনানির সময়, সেই যখন আইনজীবীরা জামিন শুনানির পরে ওখানে যখন বিক্ষোভ করেছিলেন, সেখানেও আমরা জানতে পেরেছি যে কিছু কতিপয় গোষ্ঠী যারা সারা বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি করার আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে তারা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ঢুকে, এবং শাহবাগে যখন আমরা দেখেছিলাম যে আমরা যখন সবাইকে নিয়ে চলে আসার চেষ্টা করছি, আমাদেরকে ভুয়া ভুয়া বলে পুলিশকে ভুয়া ভুয়া করে, তখনই আমরা বুঝতে পারছি যে এই জায়গায় অনুপ্রবেশ ঢুকেছে। ঠিক সেই সময় চলে আসার পরেই আমরা দেখলাম যে ওই দুষ্কৃতিকারীরাই লাঠিহাটে তারা যারা গাড়ি ভাঙচুর করতে যাচ্ছিল তারাই কিন্তু পরবর্তীতে যখন গাড়ি ভাঙচুর করতে পারে নাই, আমরা যখন চলে আসছি পিছন থেকে তারা কিন্তু ধাওয়া দিয়ে আমাদের উপরে হামলা করেছে। তা আমরা এটা মনে হচ্ছে যে সারা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায়তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি। এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে গ্রেনেড এবং টিয়ার সেল সহ বিভিন্নভাবে ককটেল সহ বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেকে ওখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমরা এই চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছি। আগামী দিন আমরা জানা মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে চেয়ারম্যান সেখানে ফৌজদারি আপিল করা হয়েছে, সেখানে শুনানি হবে। যদি আগামী দিন তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের যে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলন শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি। প্রথমে নমস্কার এবং আদাব সকলকে। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সামনে উপস্থিত আমাদের সাংবাদিকবৃন্দ, যারা আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক, যাদের মাধ্যমে সমগ্র বিশ্ব এই খবরটা পেয়ে যায়। এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধনীয় স্যার, আমার পিতাতুল্য বাবা যারা যারা আছেন এবং আমাদের দাদা সহ ছোট ভাইরা, সকলকে আমার প্রণাম। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে বিষয়টা নিয়ে আজকে তাৎক্ষণিক বসা, সে বিষয়টা একটু উল্লেখ করে আমি আমাদের আজকের যে সংবাদ বিজ্ঞপ্তি এটা আমি পাঠ করব। আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি ঢাকাতে এসেছিলেন
ঢাকাতে এসে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে আনা হয় এবং আজকে সে কোথায় আপনারা অবগত আছেন, তার মুক্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন সহ আমাদের কালকের শান্তিপূর্ণ যে আমরা সমাবেশ করছিলাম, সেখানে আমাদের একদল দুষ্কৃতিকারী বা উগ্রবাদী আমাদের উপর অমানবিকভাবে নির্যাতন করে। আমি পাঠ করছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গত 25শে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেই সময় বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের পরিচয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত গ্রেপ্তারের খবর শোনা মাত্রই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমর্থকরা ঢাকার মিন্টু রোড ডিবি কার্যালয়ে উপস্থিত হন এবং কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে এসে গ্রেপ্তারের তথ্য জানতে চান, কিন্তু কর্মকর্তারা কেউ এই সংক্রান্ত তথ্য ঠিকমতো দিতে পারেননি প্রথম অবস্থাতেই। উক্ত প্রেক্ষাপটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমর্থকরা গতকাল সন্ধ্যা 7 ঘটিকায় সেখান থেকে একটা শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে শাহবাগের উদ্দেশ্যে আসে এবং শাহবাগে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে এবং সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কিছু সময় নেওয়া হয়। সেই সময়ে এই আন্দোলন করা হয়, কিন্তু এই আন্দোলন করা অবস্থায় একদল দুষ্কৃতিকারী, যারা আমাদের দাদাই বলেছেন যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধাতে চায় এবং উগ্রবাদী সংগঠন আমাদের উপর অত্যাচার করে এবং তারা দেশীয় অস্ত্র, রড এবং লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভরত ব্যক্তিবর্গদের উপরে হামলা চালায়। উক্ত আতর্কিত হামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রায় 30 জন সমর্থক আহত হন। তার মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত গুরুতর এবং আমাদের 2 জন নারীকে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় এবং রাস্তায় ফেলে মারে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উক্ত বর্বরোচিত হামলা সংঘটিত হয়। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত ছিল, অথচ পুলিশের পক্ষ থেকে হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট উল্লেখিত বিক্ষোভ সমাবেশে হামলা ও আহত করার সাথে জড়িতদের অনতিবিলম্বে আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। আচ্ছা, আগামীকাল বলতে আপনারা জানেন যে আগামীকাল আমরা বলেছি যে ফৌজদারি আপিল শুনানি আছে। আমরা আশা করি যে সরকার যে পন্থা অবলম্বন করছেন যে সনাতনী সম্প্রদায় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলে তাদের আন্দোলন থেমে যাবে। আমরা মনে করি যে চিন্ময় প্রভু শুধু একজন না, সনাতনীদের প্রতিটা ঘরে ঘরে চিন্ময় প্রভুর জন্ম হয়েছে। অতএব একজন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে এই আন্দোলনকে থামানো যাবে না। যদি কালকে তার জামিন না হয়, যেহেতু এটা আইনগত প্রসেস, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কালকের ঘটনা আমরা পর্যবেক্ষণ করার পরে আপনারা জানেন যে এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী, বিশ্বব্যাপী। তা আমাদের আরও যারা সাধু সন্ত বা যারা আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত, সবার সাথে আমরা বসে আপনাদেরকে ডেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো। তবে এতটুকু আমরা বলতে পারি, যদি কালকে চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে আমাদের যে আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস, তো উনি যে কারাগারে ওনাকে রাখা হবে আমরা স্বেচ্ছায় লং মার্চ করে ওই কারাগারে যেয়ে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। প্রতিটা সনাতনী সম্প্রদায় কারাবরণ করার জন্য স্বস্থায়ীভাবে প্রস্তুত আছে। যে কথাটা তো আমরা একটু আগেই কিন্তু আপনাদেরকে বলেছি, কালকে কিন্তু আপনারা ওখানে যারা সাংবাদিক ছিলেন কালবেলার বা আরও অনেকে আপনারা তখন কিন্তু আমরা বলছি যে আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি, তখন সেখানে আমাদেরকে ভুয়া ভুয়া করে তারা বিভিন্নভাবে
বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে, পুলিশকে ভুয়া বলা হয়েছে। কিন্তু আমরা আজ পর্যন্ত দীর্ঘ 3 সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের আন্দোলন কখনো মানে সহিংস ছিল না। তখনই আমরা বুঝতে পেরেছি যে আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে করতে চায়, এবং তারা এমনও হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো তারা মসজিদেই হামলা চালায় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা সারা বাংলাদেশ ব্যাপী, এবং তারা সেটাই করতে চায়। তা সেই জন্যই কিন্তু আমরা সেখান থেকে দ্রুত চলে আসতে চেয়েছিলাম, এবং একই ঘটনা চট্টগ্রামেও ঘটানো হবে, এবং হয়তো আপনারা জানতে পারবেন যে কারা। এবং আমরা জানতে পেরেছি যে একজন সাংবাদিককেও নাকি ওখানে জবাই করা হয়েছে। আমি সঠিক তথ্য আমার কাছে নাই, আমরা শুনতে পেরেছিলাম। এবং একজন আইনজীবী সেখানে আইনজীবী মারা গেছে। সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সে কিন্তু মুসলিম। অতএব এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় যারা সনাতনী আইনজীবী আছে তাদের ওখানে হামলা চালানো হয়েছে। 7টা আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 7টা মন্দিরে হামলা চালানো হয়েছে। যেই কথাটা কিন্তু আমরা কালকেও বলেছিলাম, আজকেও আমরা বারবার বলতেছি, এবং লাইভে আছে আমাদের কালবেলার লাইভে আপনি দেখতে পারবেন যে আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী কিন্তু লাইভেই বলেছে যে আমাদের সন্দেহ হচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এখানে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ এখানে ঢুকে একটা অরাজকতা সৃষ্টি করবে। আপনার কালকে যদি কালবেলার লাইভটা দেখলে বুঝতে পারবেন। তা সেটা আমরা আশঙ্কা করছি যে কোনো একটা গোষ্ঠী এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সেই জন্যই আমরা আমাদের আন্দোলনকে কিভাবে শান্তিপূর্ণ যে আন্দোলন কিভাবে পরিকল্পিতভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের যারা সিনিয়র এখানে আছেন, আমাদের পলাশকান্তিতে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক হিরেন্দ্রনাথ বিশ্বাস, আমাদের অধ্যাপক অশোক তরু মহোদয়, আমাদের এখানে MK রায় আছেন, ডক্টর মৃত্যুঞ্জয়, আমাদের কুশল স্যার আছেন, আরও যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রদীপ কান্তি দে আছেন, আমরা আরও যারা সাধু সন্ত আছে, সবাইকে নিয়ে বসে যে কিভাবে যাতে এই ধরনের সিচুয়েশন তৈরি না হয়। কারণ এখানে 90% আপনারা, 10% আমরা। এখানে তো আমরা দাঙ্গার বিষয়টা আমরা কখনোই, বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা নির্যাতিত হলে মামলা পর্যন্ত করার সাহস পাই না। 5 তারিখের ঘটনার পরে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 2010টি ঘটনার কথা উল্লেখ করেছেন, প্রথম আলো 1068টা ঘটনা কথা, কিন্তু আরও 3-4 গুণ বেশি ঘটনা ঘটেছে। আমরা বহুবার বলেছি যন্ত্রপাকে থানায় জিডি করার জন্য, কিন্তু থানায় জিডি করার পরে এই নিরাপত্তা কে দেবে? প্রশাসনেরই তো নিরাপত্তা নাই, পুলিশেরই তো নিরাপত্তা নাই, আপনার আমার কারোরই তো নিরাপত্তা নাই। দেশ একটা অরাজকতার ভিতরে আছে। দেশ যে এখন কে চালাচ্ছে সেটাই তো আমরা বুঝতেছি না। তো স্বাভাবিক কারণে আমরা মনে করছি দেশ স্থিতিশীল না, এই একটা পরিস্থিতির ভিতরে আমরা সবাই যাচ্ছি। তা আমরা কিভাবে এই আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আমরা যোগাযোগ থাকবে, আমাদের আগামী কর্মসূচি কি হবে, সেই কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ এবং অহিংস, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের অনেক কথা বক্তা আছেন, বলেন বক্তাদের প্রশ্ন করার পরে কথাগুলো বলে নেন। কোনটা উপদেষ্টা আসিফ সাহেব আজকে একটা কথা বলছে, সেটা আমাদের নজরে এসেছে। রাষ্ট্রদ্রোহী মামলা বলতে রাষ্ট্রদ্রোহী মামলা বলতে কি সেটা তাহলে আগে বুঝতে হবে। সেটা কিন্তু আমি আমার ব্রিফিংয়ে কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছি যে রাষ্ট্রদ্রোহ মামলা কখনো কোনো ব্যক্তি করতে পারে না। তা আপনার যে বীজটাই নষ্ট সেটা থেকে গাছে তারা হবে কীভাবে? সেটা তো আমি কিন্তু বারবারে বলেছি। আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী কিন্তু কালকেই লাইভে কালবেলাতে কিন্তু বলেছে, যেমন আমরাও কিন্তু দেখেছি। যখন আমি বারবার যে কথাটা বলতেছি, যখন আমরা আন্দোলন করে ফিরে আসব সেখানে পুলিশের কিন্তু আমাদের 10-20 মিনিট সময় দিয়েছিলেন। 20 মিনিটের ভিতরে যখন আমরা সবাইকে ডেকে নিয়ে যখন আমরা চলে আসতেছি, কিন্তু আমরা সবাইকে ডাকতেছি কিন্তু কেউ আসতেছে না। কেউ না এসে তারা তখন কী করতেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে যাচ্ছে। আর সবাইকে তো আমরা চিনি না, এই জায়গায় সকল সাংবাদিকদেরকে তো আমরা চিনি না। সকল একটা আন্দোলনের সেখানে বিভিন্ন ধরনের লোক আপনার জানেন মুভমেন্ট করে। তো সেই জায়গায় চট্টগ্রামেও যে ঘটনা ঘটেছে, এবং শুধু চট্টগ্রাম না, আমরা আশঙ্কা করতেছি সারা বাংলাদেশে যেখানে আমাদের আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে দুষ্কৃতিকারী ঢুকে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করবে। সেই ক্ষেত্রে আমরা কৌশলে কিভাবে আমরা মাঠের আন্দোলনের থেকে অন্য কোনোভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি কিনা, সেই বিষয়টা আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত। কারণ আগুন লাগলে, এটা তো সারা বাংলাদেশে লাগলে তখন তো আমরা আপনি কেউ কিন্তু নেভাতে পারবো না। এই আগুনের রেশ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়বে। তা সেই ক্ষেত্রে আমরা কেউই বাইরে না। সেই জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং যারা সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সহ আমরা প্রত্যেক দেশের নাগরিককে এবং সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করবো যে আসেন কীভাবে এই বিষয়টা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। এবং আমরা আজকেও আবারও বলছি যে অনতিবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়ার জন্য।